টানা 3 দিন প্রেগনেন্সি টেস্ট করে বৃষ্টি বুঝতে পারলো সে মা হতে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে বিয়ের কথা পরিবারের কেউ এখনো জানে না। যদি জানে সে গর্ভবতী তাহলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে ভাবতেই চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। বৃষ্টি ঘড়ি দেখলো 7টা 21। সাইদ সম্ভবত এখনো ঘুমাচ্ছে। স্বামীর সাথে কতদিন ভোরবেলা তার দেখা হয় না। 17 দিন। সামান্য কারণে ঝগড়া করে আমি মামার বাড়িতে চলে এসেছি। বৃষ্টি আবারও কিটের দিকে তাকিয়ে রইল। সাদা কিটের মধ্যে 2টি লাল মোটা দাগ দেখা যাচ্ছে। বৃষ্টি একাই মুচকি মুচকি হাসছে। সাইদ যখন শুনবে তাদের সন্তান পৃথিবীতে আসার জন্য দিন গুনতে আরম্ভ করেছে তখন নিশ্চয় অনেক আনন্দ পাবে। হঠাৎ পেছন থেকে বলল, তোকে একটা কথাই বলবো। বৃষ্টি চমকে গেল। বড় মামি কখন পেছনে এসে দাঁড়িয়েছে সে বুঝতে পারেনি। হাতের কিটটা মুঠোয় আগলে রেখে পেছনে তাকিয়ে বলল, হ্যাঁ মামি বলেন, তুই কি বিয়ে করেছিস? বৃষ্টি ঢোক দিল। মামি কিভাবে সন্দেহ করলো? আমি তো আজকে কোনো বমি করিনি। তাহলে মামি হঠাৎ এরকম প্রশ্ন করলো কেন? কি হলো, চুপ করে আছিস কেন? এটা কেমন প্রশ্ন মামি? আমার বিয়ে হলে সবার আগে জানবে কারা? তোমরা, তাই না? প্রশ্ন দিয়ে প্রশ্নের জবাব দিবি না। তোর শরীর দেখে মনে হচ্ছে তুই বিবাহিত। পড়াশোনা করতে গিয়ে তুই কিছু করে ফেলেছিস। না মামি, ছোটবেলা থেকে তোমাদের কাছে মানুষ হলাম। আমি কেমন মেয়ে তোমরা জানো না। মামি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে নাস্তা করতে আয়। চলে গেল নাস্তার টেবিলে। মামি টেবিলে নাস্তা দিল। বৃষ্টি মনে মনে ভাবলো, মামির থেকে লুকানোটা ঠিক হচ্ছে না। কি করব বুঝতে পারছি না। এবার মামি চায়ের কাপ বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? বৃষ্টি মামির চোখের দিকে ফিরে তাকিয়ে চোখে চোখ রাখলো। হাতের মুঠোয় রাখা কিটটা সামনে উন্মুক্ত করে বৃষ্টি তাকিয়ে রইল। তসলিমা অবাক হয়ে বৃষ্টির হাতের প্রেগনেন্সি টেস্টের সেই কিটের দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিও মামি। তুই কতদিন আগে বিয়ে করেছিস? 7 মাস। সেজন্যই কি 6 মাস পরে বাড়িতে আসলি? মিষ্টি মাথা নিচু করে বলল, সরি মামি, তোর মামা জানলে কতটা কষ্ট পাবে সেটা কি একবারও চিন্তা করেছিস? কিন্তু মামাকে জানালে মামা কি করতো সেটা তুমি জানো না মামি। তুমি নিজে যার সামনে কখনো সাহস করে একটা কথা বলতে পারো না, সেই মানুষের সামনে দাঁড়িয়ে আমি আমার ভালোবাসার কথা কিভাবে বলতাম বলো? তাই বলে তুই জানাবি না? পেটে বাচ্চা এসে গেছে তবুও নিজ থেকে কিছু বলিসনি। আমি জিজ্ঞেস না করলে তুই কি করতি কে জানে। বৃষ্টি মামিকে জড়িয়ে ধরলো। মামি নিজেও শক্ত করে জড়িয়ে ধরে রাখলো বৃষ্টিকে। জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, জামাই কি করে? বৃষ্টি হাসি খুশি ভাবে বলল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার না বলে বিজ্ঞানী বলতে পারো। এত ভালো স্টুডেন্ট ছিল তুমি বিশ্বাস করতে পারবে না। বিএসসি শেষ করেছে, তাতেই জাপানি বিশাল কোম্পানিতে জব হয়ে গেছে। খুলনাতে থাকে। কি বলিস, এত ভালো ছেলে? হ্যাঁ মামি, তবে ওর সঙ্গে আমার দারুণ একটা মিল আছে। আমার মা বাবা কেউ নেই, সাইদেরও মা বাবা কেউ নেই। আমরা দুজনেই এতিম। তোর মামা যদি জানতে পারে তাহলে তোকে কি করবে আমি কল্পনাও করতে পারি না। শুধুমাত্র তোকে বিয়ে দেবে বলে ফটিকের বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। বৃষ্টির গলা শুকিয়ে গেল। ফটিক বাগেরহাটের সবচেয়ে বড় বখাটে ছেলে। অনেক বছর ধরে বৃষ্টির পেছনে লেগে আছে। সবসময় শুধু একটা কথাই বলে, তোকে বউ বানাবো। বৃষ্টি আবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। ভাবতে লাগলো, ফটিকের বাবার সঙ্গে তার মামার সম্পর্ক আমি খুব ভালো করেই জানি। তাই তো বছর 3 আগে খুলনা খালিশপুরের কোনো এক রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে সাইদের প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলাম। ভাবনার মধ্যে মামি কঠিন গলায় বলল, বৃষ্টি তুই পালিয়ে যা। তোর মামা সকালে বের হবার সময় বলে গিয়েছে আজ বিকেলে ফটিকের বাড়ির লোকজন তোকে দেখতে আসবে। বাঁচতে চাইলে পালিয়ে যা, খুলনাতে থাকবি না। দুজন মিলে ঢাকায় চলে যাস। বৃষ্টি ভয়ার্ত দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে থেকে তারপর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে অফিসে প্রবেশ করে সাইদ বুঝতে পারলো মোবাইল বাসায় ফেলে এসেছে। আফসোসে মনটা খারাপ হয়ে গেল। গোসল করার আগে চার্জে লাগানো ছিল। সাইদ অফিসের আইডি কার্ড, মানি ব্যাগ, নিজের মোবাইল সবকিছুই পকেটে রাখে। বৃষ্টি যখন ছিল তখন সবকিছু বৃষ্টি গুছিয়ে দিত। বৃষ্টি চলে যাবার পর থেকে প্রতিদিন কিছু না কিছু বাসায় ফেলে আসে। বৃষ্টি যাবার পর থেকে মোবাইল বন্ধ করে রেখেছে। অনলাইনও সবকিছু অফ করা। বড়ই মুশকিল। নিজের মতো এতিম কাউকে বিয়ে করে আসলেই যন্ত্রণা হয়ে গেল। এদিকে বৃষ্টি বাসায় এলো 12টার একটু পরে। সকালে মামির সঙ্গে কথা বলার পর থেকে সাইদের কাছে কল দিচ্ছিল, কিন্তু সাইদ একবারও তার কল রিসিভ করেনি। নিশ্চয় রাগ করে আছে। থাকুক রাগ করে। আজকে বাসায় ফিরে যখন আমাকে দেখবে তখন এমনিতে রাগ ভ্যানিশ হয়ে যাবে। মনে মনে আনন্দ পেলেও সে মুখে কিছুই বলবে না। কিন্তু আমি যখন বলবো তাদের মধ্যে আরেকজন আসতে চলেছে তখন নিশ্চয় নিজের গম্ভীরতা দিয়ে রাখতে পারবে না। বেডরুমে ঢুকে দেখলাম ড্রেসিং টেবিলের সামনে সাইদের মোবাইলে চার্জে লাগানো। বৃষ্টি তার কল রিসিভ না হবার উত্তর পেয়ে গেল। ফ্রিজের কাছে গেল। ফ্রিজের মধ্যে 7টা ভ্যানিলা আইসক্রিমের বাক্স। বৃষ্টি ভাবলো সম্ভবত সাইদ মাঝে মাঝে আইসক্রিম এনে ফ্রিজে রাখতে রাখতে এতগুলো আইসক্রিম হয়েছে। মামির কথা হঠাৎ মনে পড়লো। বলেছিল আমি যেন খুলনা থেকে চলে যায়। আচ্ছা, মামা কি আমাদের এত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে? একটা অচেনা নাম্বার থেকে বৃষ্টির নাম্বারে কল এলো। জানা গেল সাইদ আহত অবস্থায় হাসপাতালে। তাড়াতাড়ি উঠে হাসপাতালের দিকে ছুটে গেলাম। মুমূর্ষু সাইদের সামনে দাঁড়িয়ে আছি আমি। সাইদের মুখে অক্সিজেন মাস্ক। সাইদ চোখ মিটমিট করে তাকিয়ে আছে। চোখ ভেজা। বুকে যেখানে গুলি লেগেছিল সেখান থেকে এখনো একটু একটু রক্ত বের হচ্ছে।
বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, সায়েদ তুমি বাবা হবে, আমি মা হতে চলেছি। আমি পরপর 3 দিন প্রেগনেন্সি টেস্ট করেছি। তুমি সুস্থ হয়ে যাও, তোমার বাচ্চাকে তার জন্মের আগে এতিম করে চলে যেও না। ডাক্তার এসে বেশ বিরক্ত হয়ে বৃষ্টিকে ঝাড়ে দিলেন। বললেন, এমনিতে রোগীর অবস্থা ভালো না, তার মধ্যে এরকম চেঁচামেচি করছেন কেন? রোগী আপনার হাজবেন্ড? হ্যাঁ ডাক্তার সাহেব। ওর এখন কি অবস্থা? মোটামুটি ভালো। ডাক্তার মিথ্যে বলেছে, অবস্থা বেশি ভালো নয়, বাঁচার চান্স খুবই কম। কিন্তু সহজ সরল এই তরুণীর দিকে তাকিয়ে এখনই দুঃসংবাদ দিতে ইচ্ছে করছে না। সময় তো ফুরিয়ে যাচ্ছে না, যদি আল্লাহ চাইতো অলৌকিকভাবে বাঁচিয়ে দেবেন, আর না হলে তো মেয়েটা নিজেই জানতে পারবে। ডাক্তার সাহেব, আমার স্বামী একটা বাচ্চার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এসেছে, কিন্তু ওকে সেই খবরটা দিতে পারেনি। এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই, মামার কাছে মানুষ হয়েছি, কিন্তু সেও আজ শত্রু হয়ে গেছে। ওকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি পৃথিবীতে একা হয়ে যাব। ডাক্তার সাহেব বললেন, ঠিক আছে, তুমি এখন বাইরে যাও, আমরা সাধ্যমতো চেষ্টা করব। ডাক্তার এই কথা বলার পর একজন নার্স এসে বৃষ্টিকে ধরে বাইরে নিয়ে আসলো। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি অঝরে কান্না করছে। প্রায় 10 মিনিট কান্না করার পর এক পর্যায়ে দ্রুত পায়ে ওখান থেকে বের হয়ে গেল। বাসায় এসে ওয়াশরুম থেকে উজু করে জায়নামাজটা বিছিয়ে মোনাজাতে বসে গেল। দু চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বুকের ভেতর কেউ যেন কাঁচি দিয়ে কাটছে এরকম লাগছে। আমি জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহকে বললাম, হে আল্লাহ, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মামার হাতে মানুষ হয়েছি, অনেক কষ্টে দুঃখে দিন পার করেছি। শেষে তুমি মাওলা রহম করে দয়া করে একটা মানুষ আমার জীবনে পাঠিয়েছো। সেটাকে যদি তুমি কেড়ে নাও, আমি কি নিয়ে বাঁচবো? হে আল্লাহ, আমার তো আরেকটা সৃষ্টিকর্তা নেই, আমি যে তার কাছে চাইবো। আল্লাহ, আমার স্বামীর অপারেশন চলছে, হয়তো আমাকে নিয়ে যাও, নয়তো আমার স্বামীকে ফিরিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, দয়া করো। এসব কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে দু চোখ ফুলে গেছে, যেন আর কান্না আসছে না, বুকটা ফেটে যাচ্ছে। আমি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ আমার মোবাইলে ফোন আসলো। ফোন রিসিভ করে কানে দিতেই ডাক্তার সাহেব বলল, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে, আপনি দ্রুত হাসপাতালে আসুন। থ্যাংক ইউ ডাক্তার, আমি আসছি। আমি তড়িঘড়ি করে জায়নামাজটা তুলে হাসপাতালের দিকে রওনা দিলাম। হাসপাতালে এসে স্বামীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। সেও কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কে তোমার বুকে গুলি করেছে? সাইদ আমাকে বলল, তোমার মামার পাঠানো গুন্ডা বাহিনী আমাকে গুলি করেছে। আমি বললাম, মামা কি করে জানা আমরা বিয়ে করেছি? তোমার মামার সাথে আমার অনেক আগের থেকে পরিচয় ছিল। তোমাকে তালাক দেওয়ার জন্য তোমার মামা ইতিমধ্যে আমাকে অনেকবার থ্রেট করেছে। আমি তার কথা শুনিনি, আজকে সরাসরি আমাকে মেরে ফেলার জন্য লোক পাঠালো। সাইদের কথা শুনে আমি পুরো থ হয়ে গেলাম। কি বলে তাকে সান্ত্বনা দেব সেই ভাষাটুকু হারিয়ে ফেলেছি। এমন সময় মামি এসে বলল, বৃষ্টি, জামাই বাবাজি, তোমরা আজকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাও, কারণ বৃষ্টির মামা পাগলা কুত্তা হয়ে গেছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে। বৃষ্টি রাগান্বিত হয়ে বলল, আমি মামাকে ছাড়বো না, আমার সাইদের যদি কিছু হয়। এমন সময় দ্রুত একজন নার্স এসে বলল, কিছু বকাটে ছেলে পেলে হাতে পিস্তল নিয়ে হাসপাতালের দিকে আসছে, তোমাদের খুঁজছে। নার্সের মুখ থেকে কথা শোনার পর সাইদ প্রচন্ড ভয় পেয়ে গেল। বৃষ্টি বলল, তুমি টেনশন করো না, মরতে হলে দুজন একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। এ কথা বলে বৃষ্টি জড়িয়ে ধরলো। এমন সময় দরজার কাছ থেকে মামা একটা গুলি করতে গুলির সামনে গিয়ে দাঁড়ালো মামি। সাথে সাথে মামির গায়ে গুলি লাগলো। মামা পালিয়ে গেল। মামিকে ধরে বললাম, এ কি করলে তুমি মামি? অনেক কষ্ট করে বলল, জামাই বাবাজি, বৃষ্টি তোমাকে প্রচন্ড ভালোবাসে, কখনো তাকে পর করে দিও না। আমি পরপারে গিয়ে তোমাদের সুখ দেখে আমি সুখে থাকবো। এ কথা বলে মামি চিরতরে বিদায় নিয়ে গেল। সম্মানিত দর্শক, একটা দুষ্টু লোকের কারণে 3টা জীবন ধ্বংস হতে যাচ্ছিল। তাই আপনাদের আশেপাশে এরকম দুষ্ট প্রকৃতির লোক থাকলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের হাতে তুলে দিন। হোক সে আমার বড় ভাই, বন্ধু বা কোনো নিকট আত্মীয়। যে অপরাধ করে তার একটাই পরিচয় থাকবে, সে অপরাধী। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।